আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, মাই টিভি সংলাপে আপনারা জানেন আমরা কথা বলি দেশের কোন দিকে এগিয়ে যাচ্ছে দেশ, আগামী নির্বাচন নিয়ে কথা বলি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার কতটা বাস্তবায়ন হলো, আগামী নির্বাচন কতদূর, কোন পথে এবং কিভাবে রাজনৈতিক দলগুলো আগাচ্ছে সব নিয়ে আজকেও কথা বলবো। যদিও শিরোনাম রেখেছি নির্বাচনী রোডম্যাপ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা, সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। স্বাগত জানাচ্ছি বাবুল ভাই। এবং রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি রেজাউল ভাই আপনাকে দিয়ে শুরু করি। তা হচ্ছে যে আমরা একদম, যদিও নির্বাচনী রোড ম্যাপের বিষয় রয়েছে, কিন্তু সেখানটায় আমরা একটু যদি যাই যে নির্বাচনের রোড ম্যাপের আগে একদমই সাম্প্রতিক বিষয়, দুদিন থেকে দেখেছেন যে বুয়েটের শিক্ষার্থীরা, বিশেষ করে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন বা করেন, তারা রাজপথে, ঢাকার আবার রাজপথে, এবং সেই যমুনা অভিমুখে তাদের সাথে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে, আহত হওয়ার ঘটনা ঘটেছে। তো সেই বিষয়টি আপনাদের পর্যবেক্ষণ কি? এই বিষয়টি কি এই নতুন বাংলাদেশের সমাধান হওয়ার মতো কি ছিল, না এতটা এগিয়ে যাওয়া কেন? এটি নিয়ে তো বহুত আলোচনা হচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখতে পাচ্ছেন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমার বিশেষ করে সহ আলোচক এবং সঞ্চালক, আপনি যেটা বলেছেন, আসলে নতুন বাংলাদেশে এই সরকারের ব্যর্থতার পাশাপাশি অগ্রগতির জায়গা আমি যেটা বলবো, অর্থাৎ রাষ্ট্রের অগ্রগতি, সেই জায়গাটি হচ্ছে বিগত দিনে ফ্যাসিবাদী সরকার এখানে যে মানুষের উপরে কথায় কথায় মানুষকে মানে বলা যায় নির্যাতন করত, বিভিন্ন আন্দোলনের উপরে যে তারা অমানবিকভাবে পুলিশের নির্যাতন চলতো এবং গুম খুন ছিল এখানের একটা বড় ধরনের, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করেছে তারা বিরোধী দল দমনের জন্য। এই জায়গা থেকে রাষ্ট্র কিন্তু বেরিয়ে এসছে। আপনি দেখেছেন যে পুলিশ নতুন একটা পদ্ধতিতে, অর্থাৎ লাঠি দিয়ে রাস্তায় আঘাত করার মাধ্যমে কিন্তু আপনি যারা আন্দোলন করছে তাদেরকে তাড়ানোর ঘটনা আমরা দেখেছি। সেই পুলিশ অফিসার খুব আলোচিত ছিল। আপনি এখানে গুম খুন জুলাই বিপ্লবের পরে কিন্তু রাষ্ট্র কর্তৃক সংগঠিত হয় নাই, একবারেই না, আপনার গুমের ঘটনা তো নাই। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল এক ধরনের মিনি ক্যান্টনমেন্ট আওয়ামী লীগের শাসন আমলে, অর্থাৎ একদলীয়, তাদের দলবিহীন সেই ছাত্রলীগের হেলমেট বাহিনী ব্যতীত আর কেউ কথা বলতে পারতো না এখানে। এবং আমরা দেখেছি এখানে আবরারের হত্যাকাণ্ড, আমরা দেখেছি এখানে আবু বকরের উপরে নির্যাতন, হত্যাকাণ্ড, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সেক্রেটারি সেই শহীদ নোমানিকে কীভাবে নির্মমভাবে তার মাথাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে। এইভাবে করে গোটা বাংলাদেশ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি, অর্থাৎ বিরোধী দলকে দমন করার একটা কালচার আমরা দেখেছি। কিন্তু সেই জায়গায় আমি গতকালকে বলেছি যে আজকে কিন্তু একটা নিউ ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে আপনি ডাকসুর কথা যদি বলেন, এই প্রেক্ষাপটে এসে আজকে একটা অন্যরকম আমেজ এখন পর্যন্ত আছে, এবং সব দল মিলে সব মতের আদর্শের সবাই তার কথা বলছে, কোলাকুলি করছে, আমরা এইরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। সুতরাং ছাত্র রাজনীতির যে একটা গুণগত পরিবর্তন, অথবা যেভাবেই বলেন, এটা আমরা ক্যাম্পাসগুলোতে একটা কালচার দেখতে পাচ্ছি, সহনশীলতার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আর আন্দোলন যেটি বলছেন, বুয়েটের আন্দোলন যেটি তারা করছেন এবং ডিপ্লোমাদেরকে নিয়ে, এটা তাদের ইস্যু, এটি নিয়ে আমরা কমেন্ট করতে চাই না। বরং আমরা মনে করি এটি দায়িত্বশীল লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে, কারণ বুয়েট হচ্ছে আমাদের টপ লেভেলের একটা ইনস্টিটিউশন মেধাবীদের, সুতরাং সেটা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধানটাকে আমরা যৌক্তিক মনে করি, এবং উভয়ের যে দাবিটা সেটাকে একটা জায়গায় সরকার মিনিমাইজ করতে পারে, আমরা সেটাকে এইভাবেই দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আসবো আমি আপনার কথা সূত্র ধরি, নতুন বাংলাদেশে অগ্রগতি হয়েছে বাবুল ভাই, সে অগ্রগতির জায়গায় অনেকগুলো অগ্রগতি বলেছে, একদমই একটু জানতে চাই, আমাদের দর্শকরা হয়তো জানতে চাইবে। বাস কয়েকদিন আগে আপনাকে এই সরকারের সময়ও
আমরা দেখলাম যে কারাগার, আমরা দুঃখিত কারাগার বলবো না সংশোধনাগার বলবো, নতুন করে তো সংশোধনাগার নাম দিয়েছে। আপনাকে এই এই সময়ে কারাগারে কেন যেতে হয়েছিল? আর সংশোধনাগার যদি বলা হয়, সেখানে এই যে অগ্রগতি নতুন বাংলাদেশে, সেই জায়গাটায় কি কোনো অগ্রগতি চোখে পড়েছে? না, অগ্রগতি আছে। তার আগে বলে নেই, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক, আমার ভাই, আমার বন্ধু, আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে একসাথে ঢাকা জেলে ছিলাম। আপনারা বারবার কেন তারে আর আমার এই যে মুখোমুখি করেন, এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র কিনা এটা কিন্তু আমরা নতুন বাংলাদেশে আমরা ভিন্ন মত থাকবে, কিন্তু এরকম এই যে হাসি মুখে কথা হবে, আমরা নির্যাতিত যেমনি একসাথে হয়েছিলাম, এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে নিশ্চয়ই। তো যাই হোক, দুষ্টামি করলাম। তো রাজনীতি তো আসতেই হবে, কথা বলতে হবে। আমি কারাগারে কেন গিয়েছিলাম, এটা এই সরকারের কোনো দায় না, দোষও না। হ্যাঁ, এটা একটা আইনগত প্রক্রিয়া। বিগত 17 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আমাদের নামে কি একটা মামলা দেওয়া হয়েছিল, নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধা। সেই অভিযোগে আমার নামে একটা ধারায় 3 বছর আর একটা ধারায় 1 বছরের একটা কনভিকশন ছিল, সাজা ছিল। যদিও একেবারে সর্বৈব মিথ্যা মামলা, এবং অনেকের নামেই ছিল, আমার এইভাবে ওনাদের নামেও ছিল, অনেকের নামে এই ধরনের মামলা, আজগুবি মামলা, গায়েবী মামলা, তৈরি করা মামলা, এগুলো ছিল। তো সেটা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি সেটা আদালতে আত্মসমর্পণ করেছি। এটা একটা আইনগত প্রক্রিয়া, এবং তার প্রেক্ষিতে কয়েকদিন জেলে ছিলাম আর কি। তো জেলখানারও একটা অভিজ্ঞতা, আগের জেলখানা আর বর্তমানের জেলখানা, এটাও পার্থক্য আমি দেখেছি, সত্যি কথা। কারণ আগে আমরা জেলখানায় এক ধরনের লাঞ্ছনা, বঞ্চনা, অপমানের শিকার হয়েছি প্রতিনিয়ত, নানানভাবে। উনি খুব ভালো জানেন। তো এইবার আমি কিছুটা ব্যত্যয় দেখলাম, সত্যিই ব্যত্যয় দেখলাম। আমরা হয়তো মানে আওয়ামী লীগ নাই এই প্রেক্ষাপটে, স্বাভাবিকভাবে হয়তো আমাদের একটু সম্মান আগের চাইতে জেলখানায়, মানুষ আমাদের সমাজ ব্যবস্থা তো বুঝেনি, সব বাতাসের ইসে চলে, মানে ভাবে চলে আর কি। তো তখন তো আর ওই ভাবটা ছিল না। আমরা তখন নির্যাতিত, নিপীড়িত, বিরোধী দল আওয়ামী লীগ আজ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বিএনপি, জামাতের নেতাকর্মীদের কে কতভাবে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন করতে পারবে, তিনি তত পুরস্কৃত হবেন। সেই প্রেক্ষিতে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিবাদে, খাবারে, লাঞ্চ, রাত 3টের সময় দেখতাম একটা মানে বাহিনীর মতো বাহিনী হঠাৎ করে দরজা খুলে রুমের ভিতরে ঢুকে যাইতো, সেলের মধ্যে ঢুকে যাইতো, কাপড় চুপুর হইটিয়ে উল্টে, আর জেলখানার কম্বল উল্টে পাল্টায় হুলুস্থুল করবে, কিচ্ছু না, জাস্ট আপনাকে পেইন দেওয়ার জন্যে। এমন সব মানে ওই ডাস্ট ওখান থেকে বের হবে, আপনি মানে অসুস্থ হয়ে যাবেন। প্রায় রাত ঘুমাই রয়েছেন, কেন রে ভাই, কি মনে করলো এটা আমাদের আইন নিয়ম, কিছু করার নাই, আমরা ঘুমাবো কখন, কি করবো কখন, এইভাবে উল্টে লেফাট এগুলো কে গুছাই দেবে, আপনারা গুছাবেন এখন, এইরকম নির্যাতন। কিন্তু এইবার ওইটা দেখিনি, এটা একটা বিষয়। আর জেলখানায় আমরা যখন 18 সালে বা 20 সালে, এটা কি বলবে এই যে অভিজ্ঞতাটা, এটা আপনার জন্য নাকি বাকিরাও এই সুযোগটা পায়? না না না, অনেকেই, ম্যাক্সিমামই না। এখনকার অভিজ্ঞতাটা আমি বলছি, এখন ওই নিপীড়নটা আমার হয়নি, এটা বাস্তবতা, যেটা সত্য। এর বাইরে জেলখানায় ধরেন টাকা পয়সার প্রচুর ব্যবহার ছিল, এটা ওপেন সিক্রেট। এক সময়ে আপনি 100 টাকা পাঠাইলে 10% না 20% কেটে আপনার হাতে পৌঁছাইতো, নানানভাবে কিভাবে পৌঁছাইতো সেটা বললাম না। তো এটা পৌঁছাইতো, নেতা কর্মী সুবিধা অসুবিধা, ওখানে পিসির একটা ব্যাপার আছে, ওখানে কিনে খেতে হয় ওই টাকা দিয়ে, হ্যাঁ, বাট পিসির মাধ্যমে এই টাকা দিয়েও টাকাও চলতো। কিন্তু এইবার আমি জেলখানায় গিয়ে যেটা দেখলাম, এই টাকার ব্যবহারটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ক্যাশ টাকা আপনি পিসির মাধ্যমে অবশ্যই কিনে খেতে পারেন। খাবার মান, খাবার মান ওই সময় আমরা যা দেখেছি, এইবার দেখলাম তার চাইতে উন্নত হয়েছে ইন জেনারেল, শুধুমাত্র বিএনপি বা আমার জন্য না, ইন জেনারেল উন্নত হয়েছে। জেলখানায় পরিষ্কার পরিচ্ছন্নতা, ধরেন এই যে অফিস কল বা দেখা সাক্ষাৎ করা, আমি কিন্তু আইনের বাইরে একদিনও দেখা করতে পারিনি। জেলখানার সামনে শত শত মানুষ অপেক্ষা করছে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কেউ পারেনি। এর মধ্যে প্রভাবশালী মানুষও ছিল, সরকারি আমলা কর্মকর্তাও ছিল, তারাও কিন্তু পারেনি। এটা তাদের আইনটাকে আমরা অশ্রদ্ধ করতে চাই না, অশ্রদ্ধা যে আমার জন্য এক আইন, অন্যের জন্য এক আইন। ভিতরে তো আমি ভালোই ছিলাম। তো এইটা আমরা দেখলাম জেলখানায় পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়ার্ডে, তারপরে মেডিকেলে, তারপরে আপনার এজ এ হোল মাঠে। উনি জানে আমরা যখন ছিলাম তখন গাছগুলো ছোট, এবার গাছটাও একটু বড়, গাছগুলো একটু বড় হয়েছে। জেলখানায় আমরা গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো একটা ছায়াসনিবির পরিবেশ। ঢাকা জেলে, যেটা সেন্ট্রাল জেলে, সেটা দেখেছি। সেজন্য কারা কর্তৃপক্ষ, এটা একটা পরিবর্তন বা দেশের পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন বলে আমরা মনে করছি। আর যে প্রেক্ষাপটটা রেজাল ভাই একটু বলেছেন, সেটা হচ্ছে আমরা যখনই দেখেছি এই যে যমুনা অভিমুখে ঢল,
এটি কিন্তু বন্ধ হয়নি। দেখেছেন যে আজকেও পুলিশকে জল, এটা হলো ওই যে গণতন্ত্র, অবাধ গণতন্ত্র, অতি গণতন্ত্রের সুফল বা কুফল যাই বলেন। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ভঙ্গুর অবস্থার, কেয়ারটেকার তো না, আমি সরি, অন্তর্বর্তী সরকার একটা ভঙ্গুর বাস্তবতার মধ্যে, বিধ্বস্ত অবস্থার মধ্যে, টর্নেডোর পরে তারা দায়িত্ব গ্রহণ করেছে। আমরা তাদের অনেক সমালোচনা করেছিও, কিন্তু এই দিকটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা দায়িত্ব গ্রহণ করেছে। সব তারা ভালো করতে পারে নাই, এটা যেমন সত্য, আবার তাদেরকে এতগুলো আন্দোলন ফেস করে, কারো আন্দোলনের কোনো বাধা নাই। আপনিও যাই আন্দোলন করতে পারবেন এখন প্রেস ক্লাবের সামনে, যমুনায় চলে যেতে, কিছুদিন আগে তো যমুনায় চলে যেতে ওপেন হয়ে গেছিল। যত দাবি ছিল বিগত ফ্যাসিস্ট রিজিমের, সব দাবি নিয়ে সবাই এখন করছে। দোষেরও কিছু না, তাদের লাঞ্ছনা বঞ্চনাও আছে, যৌক্তিক কারণও ছিল অনেক আন্দোলনের, সেটা নিয়েও কোনো প্রশ্ন নাই, কিন্তু করছে। আমি আজকে বুয়েটের ছাত্রদের তাদের সুনির্দিষ্ট দাবি কি, আমি আসলে ব্যস্ততার কারণে খবর নিতে পারিনি, আমি জানি হয়তো আলোচনাটা আসবে, নিশ্চয়ই তাদেরও যুক্তি থাকতে পারে বা অযৌক্তিক আলোচনা। আমার ধারণা সরকার আজকে দেখলাম একটা কমিটি করে দিয়েছে বোধহয় এই সংক্রান্ত। আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ে তাদের দাবির যৌক্তিকতা যতটুকু আছে সেই বিষয়টাকে আমলে নিয়ে, বুয়েট একটা আমাদের মানে অহংকার জায়গা, আপনাকে মানে আমাদের বাংলাদেশের সবচাইতে মেধাবীদের একটা চারণভূমি বুয়েট। তাদের যদি কোনো বঞ্চনা থাকে বা তাদের যদি কোনো কিছু তাদের অবিচার হয়, অন্যায় হয়, সেই বিষয়গুলো আমি বিশ্বাস করি এই সরকার অবশ্যই অ্যাড্রেস করবে। আমি আজকে দেখছিলাম একটা ইন্টারভিউ দেখলাম, পুলিশের ইন্টারভিউ, ওখানে কিছু হতাহত হয়েছে, ছাত্ররাও আবেগের বশে হোক, যে কারণেই হোক, তারাও হয়তো কিছুটা ঢিলাঢিলি করছে। হ্যাঁ, ঢিলাঢিলি করেছে, অনেক পুলিশও দেখলাম আহত হয়েছে, ছাত্ররা আহত হয়েছে। এটা কোনোভাবেই কাম্য না। সরকারের পক্ষ থেকে আরো আগে উদ্যোগ নিলে জিনিসটা খুব ভালো সমাধান হবে আমরা মনে করি। জি, আমি এই আলোচনায় ফিরবো। আমি একটু জাতীয় সংসদের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি এবং যথারীতি আগামীকালকে হয়তোবা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। এটি মানে নিশ্চিত তারিখ ঘোষণা কালকে হবে না, কি কি কখন কখন করবে সেটি হয়তো আলোচনার। রেজাল ভাই, আপনাদের সাথে এই যে রোডম্যাপ ঘোষণা, আপনারা তো আলোচনা করছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে রোডম্যাপের যে বিষয়টি সেটি কতটুকু হয়েছে এবং এই রোডম্যাপের মধ্যে আপনাদের কোনো পর্যবেক্ষণটা কি একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট রেজিম যেটা ছিল, এখানে গুম খুন হত্যা রাহাজানির মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আসলে আমি প্রথমেই তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই এবং তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা সেই শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং বিশেষ করে যারা জুলাই যোদ্ধা, আমরা তাদেরকেও স্মরণ করছি। কারণ আজকে আমরা যে আলোচনা করছি নির্বাচনের, এটা কিন্তু হওয়ার কথা না, এটা কিন্তু এদের কারণেই হচ্ছে, অর্থাৎ এই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন সুযোগটা তৈরি হয়েছে তার কারণে। নচেত শেখ হাসিনার নির্বাচন কিন্তু আরও পরে, অর্থাৎ তার হিসাব মতে সে পালিয়ে যাওয়ার কারণে আন্দোলনের মুখে তার এই অবস্থানটা তৈরি হয়েছে। এখন আমি তিনটি বিষয়ে এখানে বলতে চাই। প্রথম হচ্ছে যে আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচন অপরিহার্য এবং গণতন্ত্র যখন থাকে না তখন বিপ্লব উত্তর যে কোনো রাষ্ট্রে যে সমস্যাগুলো তৈরি হয় সেখানে একটা বিভাজনের রেখা থাকে। আপনারা দেখেছেন বিগত দিনে এই সরকার মানে পরিবারে পরিবারে বিভাজন লাগিয়ে দিয়েছে এবং কে কার সাথে বিয়ের অনুষ্ঠানে কোথায় ছবি তুলেছে সেটাকে নিয়েও কাউকে গ্রেপ্তার হয়েছে। ফোন আলাপকে নিয়ে কথা, এক জায়গায় বসেছে চা খেতে, সেখান থেকে নাশকতার অভিযানে গ্রেপ্তার হয়েছে। সুতরাং এই যে একটা মানে সামাজিক বন্ধনকে এই ফ্যাসিস্টরা কিন্তু লণ্ডভণ্ড করে দিয়েছে। সেই বিভাজনের রেখা এখানে কিন্তু 15 বছরের আছে হচ্ছে অর্থনৈতিক লুটপাটের যেই জায়গাটি তারা তৈরি করেছে। এখানে তৈরি হয়েছে হচ্ছে আমাদের রাজনৈতিক বিভাজন তারা তৈরি করেছে, অর্থাৎ ব্রিটিশ যে তত্ত্ব যে ডিভাইডেড অ্যান্ড রুল, এর ভিত্তিতেই তারা কিন্তু শাসন করেছে। সুতরাং এই জায়গাটাতে এখন অত্যন্ত মানে পোস্ট রেভলিউশন যেটাকে বলে, এটা একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে মানে ইম্পর্টেন্ট এবং নেসেসারি হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি এবং ন্যাশনাল কনসেনসাস ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। সেই জায়গায় আমাদের নির্বাচনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এবং নির্বাচনকে আমরা ওয়েলকাম জানাই এবং বাংলাদেশের যারাই গণতন্ত্র মনা, আমি মনে করি সবাই এই নির্বাচনকে ওয়েলকাম জানায়। কিন্তু কতগুলো ব্যাপার তৈরি হয়েছে এখানে, সেই ব্যাপারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচন। দেখুন এই দেশে একটা মানুষের এই যে আজকে যে সরকার আছে, এই সরকারের এই সময়ে কিন্তু 48% সম্ভবত তারা কিন্তু ভোটাররা এখনো ইনডিসিশনে আছে, তারা ভোট কাকে দিবে ব্যাপারে তারা ডিসাইড করেন। ব্রাকের একটি অনুসন্ধান। এক্স্যাক্টলি। তাহলে এই যে
তরুণ প্রজন্ম অথবা আমাদের যারা ভোট দিতে না পারার যেই বেদনাটা, আমাদের কিন্তু ছুটবার কথা ছিল ইলেকশনের দিকে, কিন্তু এই জায়গাটার মধ্যেও মানুষের মধ্যে সে অস্বস্তি কাজ করে। যেমন আমরা কি বলি, আমরা বলি ইলেকশন ফেব্রুয়ারিতে, কিন্তু আবার নিজেই বলে যে ইলেকশন হবে তো ভাই। এই শঙ্কাটা কেন তৈরি হয়েছে? তিনটি আমি আলোচনার মধ্যে, এক নম্বর হচ্ছে যেই আধিপত্যবাদী শক্তি ভারত আমাদের এই 3 টার্মের ইলেকশন যেই পতিত সরকারকে টিকিয়ে রেখেছিল, তারা কিন্তু অতীতের থেকে আরো মোর অ্যাগ্রেসিভ ইন্টারন্যাশনালি এটাকে মৌলবাদী রাষ্ট্র বিভিন্নভাবে মিথ্যা তকমা দিয়ে তারা এখনো ভূমিকা রেখে যাচ্ছে। তারা আমাদের যারা এখানে হাজার হাজার ছাত্র জনতার উপরে নিষ্পেষণ চালিয়েছে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। তার মানে আপনি বলতে পারেন যে আমাদের যে অপরাধ তারা করেছে এগুলোকে এক ধরনের স্বীকৃতি তারা দিচ্ছে যে এগুলো কোনো ব্যাপার না, অর্থাৎ তাদেরকে আশ্রয় দেওয়ার মাধ্যমে। তাহলে এবং আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে তারা কিন্তু অলরেডি আওয়ামী লীগ অফিস খুলে বসে আছে। মোর অ্যালার্মিং নিউজ, আপনি আজকে নয়াদিগন্তে সম্ভবত এই নিউজটা করেছে যে শেখ হাসিনা এবং আপনার এস আলমের সাথে গোপন বৈঠক কয়েকবার হয়েছে এবং তারা সেখানে ২৫০০ কোটি টাকা তাকে হস্তান্তর করেছে। তার মানে হচ্ছে তাদের অর্থ, বিত্ত, রাজনীতি সবই কিন্তু অব্যাহত, আর প্রশাসনে সেই ফ্যাসিবাদের রেজিমরা কিন্তু এখনো জায়গায় জায়গায় কিন্তু অবস্থান করছে। তাহলে এই ৩ জায়গার মধ্য দিয়ে আপনি যেটাকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বলা হয় এক বাক্যে, অর্থাৎ একটি শক্তিশালী নির্বাচন কমিশন, জনমতের আকাঙ্ক্ষা, স্বাধীন গণমাধ্যম, এই সব কিছু মিলিয়ে যে অবস্থানটি সেটি কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। এখন আপনি বলবেন যে এখন তো আওয়ামী লীগ নেই, কেন পারেন নাই? এটা হচ্ছে 3টা কারণ। আর এরপরে যদি বলেন যে আমরাই তো এখন আছি বিপ্লবোত্তর ফিজিক্যালি, এখানে আমাদের সংকটটা তৈরি, যে 48 আর 71 যে এখনো পিপলরা ইনডিসিশনে আছে, ইউনূস সাহেবকে বাদ দিয়ে নির্বাচনের দিকে দৌড়ানোর কথা, এই জায়গায় কি সংকটটা তৈরি? সংকটটা তৈরি হয়েছে যে আপনাকে বিপ্লব উত্তর, পৃথিবীর সব জায়গাগুলোতে বিপ্লব উত্তর কিন্তু আপনাকে প্রত্যেকটা জায়গায়, আপনি ফ্রান্স বলেন, নাইজেরিয়া বলেন, আপনি আরব বসন্ত বলেন, সব জায়গায় কিন্তু বিপ্লব উত্তর ওটাকে আপনাকে একটা কনফাইন্ড করতে হয়, অর্থাৎ আপনাকে লিগ্যাল ফ্রেম যেটাকে বলে সেটাকে দিতে, যেটাকে আমরা জুলাই সনদ বলছি, সেটা কিন্তু এখন অন্যতম একটা আমাদের দাবি যে এটার মাধ্যমে, কারণ এই সরকারের আসলে নামটা কি? ইউনূস সরকার কিন্তু নিউ বর্ন একটা গভর্নমেন্ট, এটি কিন্তু আদালতের একটি নির্দেশনা নিয়ে কিন্তু পরিচালিত, এটা কিন্তু সাংবিধানিক কোনো সরকার না। তাহলে সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। এখানে বিপ্লব এবং বিপ্লবীরা আজকে যারা এই শেখ হাসিনা রেজিমকে আন্দোলন করে আমরা যারা বাধ্য হয়েছে সে পালিয়ে যেতে, তাহলে তার আপনার বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এবং সংস্কারের ব্যাপারে আমাদের কারো দ্বিমত নাই, কিন্তু দ্বিমতের জায়গা যে এটিকে এখন হবে নাকি এটা পরবর্তী সরকার করবে, না, এটা এখনই করতে হবে। কারণ আপনি এখন যদি এটা না করেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে না নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা হবে না, এটা কেউ মানবে না। এই জন্য এই জায়গাটিকে নিশ্চিত করতে হবে। আর সেই সময়টি কি এখনো আছে ফেব্রুয়ারির আগে? অবশ্যই, হ্যাঁ, সংস্কারের সবই সম্ভব। আমি আজকে ইটিভিতে বলেছি যে আপনি যদি গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলগুলোকে তো ফর্মড ওয়ার্ক করে, তাহলে ডিসেম্বরেও ইলেকশন সম্ভব আমরা মনে করছেন। সুতরাং এই জায়গায় আমি শেষ করে দিচ্ছি। তৃতীয় যে কারণটি তৈরি হয়েছে এই যে মানুষ ইলেকশনের সংখ্যাটা, সেটা হচ্ছে আমরা যারা, আমি কোনো দলের নাম বলতে চাই, আমরা যারা এখানে রাজনীতি করব, ক্ষমতায় যাব, ক্ষমতার প্রতিযোগিতা সবার মধ্যে থাকতে পারে, এটাই তো গণতন্ত্র, ডেমোক্রেসির বিউটি। কিন্তু আমরা মানুষকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আপনি দেখেন টিআইবি রিপোর্ট করেছে গত পরশু, সেটাখানে বলেছে এবার আমাদের পালা। সেখানে একবার গণশৌচাগার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লুটপাট, চাঁদাবাজি, লুণ্ঠন কিভাবে হচ্ছে, মানুষের উপরে মানুষের প্রাণ কত হানি হয়েছে, আভ্যন্তরীণ নিজেদের দলের মধ্যে কত হয়েছে, অন্য কর্তৃক কত হয়েছে। তাহলে এই যে মানুষের 28 অক্টোবর লগি বৈঠক দিয়ে যে নৃত্য লাশের উপরে, সেটা আবার কিন্তু মিটফোটে আমরা দেখে ফেলেছি। তাই এই যে মানুষ শঙ্কিত, মানুষ চাঁদাবাজি, লুণ্ঠনের কারণে, অপকর্মের কারণে শঙ্কিত হওয়ার কারণে আমাদের কারণে নির্বাচনটা হওয়া না হওয়ার একটা জায়গাটি তৈরি হয়েছে। জি, ধন্যবাদ। বাকি আলোচনা আমরা শুনবো, বাবুল ভাইয়ের কাছে যাব, তবে তার আগে বিরতিতে যেতে হচ্ছে। তবে এই নির্বাচন নিয়ে আজকে বিএনপি মহাসচিবের একটি কথা কোট করে বিরতিতে যাচ্ছি। কিছু রাজনৈতিক মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে, যা সাধারণ মানুষ বুঝছেই না, এটা মহাসচিবের বক্তব্য। আপনি বললেন যে
যে এই যে নির্বাচন শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে একটি দল, বিএনপি মহাসচিব একটি দলকে বলছে, আপনি আবার আরেকটি দলকে বলছেন, তো সেই জায়গাটা আসলে ক্লিয়ার হতে চাই। আমরা নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা আমরা ফিরছি। বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, বাবুল ভাই আপনার কাছে যাই। জুলাই সনদের আইনি ভিত্তি সংস্কার আগে করতে হবে নির্বাচনের, এবং বিচারও একই সাথে দৃশ্যমান হতে হবে নির্বাচনের আগেই, এগুলো জল ভাই বলছেন। নির্বাচনের ব্যাপারে তাদের দ্বিমত নেই। এটি কি সম্ভব যে সকল সংস্কারই মোটামুটি করে ফেলানো নির্বাচনের আগে? থ্যাংক ইউ। আমি রেজাউল ভাইয়ের কথা শুনছিলাম, তার শেষ কথা দিয়ে শুরু করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, মানুষ মারা যাচ্ছে, এই হচ্ছে সেই কারণে নির্বাচনের উপযোগী প্রকারান্তরে যে পরিবেশ সংকট। তো এটা ধরেন ওই বই কেনা একটা গল্প পড়ছিলাম সৈয়দ মুস্তফা আলীর, যে বইয়ের দাম বেশি বলে পাঠক বই কিনছে না, আবার বিক্রেতারা বলছে যে পাঠক কিনছে না বলে বইয়ের দাম কমানো যাচ্ছে না। দুইটা দিকই আছে। দেখেন, এই ল অ্যান্ড অর্ডার যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো কালেই, এখন আমি যেটা দেখছি তুলনামূলক, মত ছিল এই ছিল, এটা কমেছে, স্থিতিশীল হয়েছে। এটা যে আরো উন্নতি হয়ে যাবে, বাংলাদেশে খুন হবে না, খারাপই হবে না, রাজনৈতিক, সামাজিক, দান্দিক, পারিবারিক, জমি, মুরগি, এগুলো এটা কেউ কোনোদিন বলতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে প্রতিদিন খুন হয়, কতজন খুন হয় এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, 20 জন, 30 জন, 50 জন, একজনের সামাজিক খুন হয়। এর ভিতরে অর্ধেক মানুষই বিএনপি করে, হয়তোবা 2 ভাই বিএনপি করে, এক ভাই মেরে ফেলছে জমির দ্বন্দ্বে, ওইটাও বিএনপির মধ্যে চালাই দেওয়া হয়। এই একটা বক্তব্য যে বিএনপি খুন হয়েছে, আবার হয়নি সেটাও বলছি না, সেটাও হয়েছে, এটাও সত্য। নানান কারণে সব এই বাস্তবতা বাংলাদেশে আছে। একটা মানে পজিটিভ দিক আছে এর মধ্যে, যেমন নির্বাচন নিয়ে কয়েক মাস আগেও এমন সব কথা বলা হইতো, কিসের নির্বাচন, কেন নির্বাচন হবে, যে রেজাউল ভাই যেটা বলবো 29 সাল পর্যন্ত হাসিনার মেয়াদ, এটাও বলা হতো আগে অনেক বেশি, এখন কম বলা হয়। আরে ভাই, হাসিনার নির্বাচন, তার মেয়াদ, তাহলে হাসিনা কি আমাকে অনুসরণ করতে হচ্ছে? ও তো আমার আগে আরো 10 বছর খায় চলে গেছে, আরো 5 বছর সেটা খেতে হবে। আপনি নির্বাচন না হলে কি হবে সেই হিসাব আপনি করে দেখেছেন? আপনি তো বিবেকবান মানুষ, আপনি তো রাজনীতি করেন, আপনার তো দায়বদ্ধতা আছে। আপনি দাবি করতেই পারবেন, দাবি করার আরো সময় আছে। আপনি বলছেন যে ভারত রাষ্ট্র আমাকে ছিঁড়ে খোরে খাবার জন্য একেবারে এখানে প্রস্তুত হয়ে আছে, একটা অক্ষ শক্তি কলকাতায়, দিল্লিতে তারা অফিস খুলে বসছে। আপনি চিন্তা করতে পারবেন, তাদের এখানে ইস্টাবলিশমেন্ট এখানে আছে, তার এখানে জনশক্তি আছে, ভোটার আছে, হ্যাঁ, এবং সার্বক্ষণিকভাবে এই যে এসালম কথা বললেন, এই যে সামগ্রিক বিষয়, এটি কি অ্যালার্মিং না? আমার দেশে আমি তো এটাও মনে করছি, আপনি যদি নির্বাচন না করতে পারেন, ফেব্রুয়ারিতে না করেন কোনো কারণে, যে শঙ্কার কথা বলছে বা কেউ এখনো বলছে 12 তারিখে নির্বাচন হবে না, বলে দিচ্ছে, আমি বলছি 12 তারিখে নির্বাচন হবে না, তারাও রাজনীতি করে, রাজনৈতিক নেতা। এই হুমকি দেওয়া হয়েছে বিচারের আগে নির্বাচন হবে না। বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক? বিচার তো বিচারের জায়গায়, আমি তো বিচার দেবেন, ওই শাহবাগে যেটা বলতো ফাঁসি চাই, হয়ে যেত, হ্যাঁ, জেলতে যাবজ্জীবন থেকে ফাঁসি হয়ে গেছে। তা আমরা কি তাদের মতো করব? বিচারকে প্রভাবিত করব? বা বিচার এই কয়দিনের মধ্যে হইতে হবে? ওই যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেইড, এই যে বক্তব্যগুলা, ওই পথেই আমরা হাঁটছি, জঙ্গলি পথ। আমাকে সভ্যতার দিকে আসতে হবে, আমাদেরকে গণতন্ত্রের দিকে আসতে হবে, আমাদেরকে সহমর্মিতা রাখতে হবে, আমাদেরকে ঐক্য রাখতে হবে। দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত কিছু। রেজাউল ভাই যেটা বললো, কি চমৎকার এনভায়রনমেন্ট, আমার ভালো লাগে দেখে। কে হারবে কে জিতবেন ডাজন্ট ম্যাটার এখানে। মানে 5 তারিখের পরে আমাদের এই যে অনুজেরা আমাদের যেটা শিক্ষা দিচ্ছে, যা দেখাচ্ছে বন্ধু বচল, কি চমৎকার এনভায়রনমেন্ট। আপনি পুলিশ দিয়ে এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন, আপনি আর্মি দিয়ে এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন, আপনি কেয়ারটেকার সরকারের এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে, যদি যারা প্রতিদ্বন্দ্বী, যারা নির্বাচন করবে, তারা নির্বাচন না করতে চায়। তারা যদি 91 সালে কত পুলিশ ছিল, কি চমৎকার পরিবেশে 3 মাসের মাথায় একটা নির্বাচন হয়ে গেল। আপনি করতে চাইলে করতে পারবেন, দাবি যদি করেন সেটাও করতে পারবেন। এই 11-এর আগে, এই 5 তারিখের আগে আপনি কখনোই বলেননি আপনার পিআর লাগবে। পিআর বাংলাদেশের মানুষ এটা ব্র্যান্ডিংও হয় নাই, আছে দুনিয়ার অনেক। আজকে মাহমুদুর রহমান ভাই লিখেছেন আমার দেশে একটা চমৎকার আর্টিকেল, এবং ব্যাখ্যা করেছেন পৃথিবীর কোথায় পিআর আছে, পিআরের কি প্রবলেম, জার্মানির কোন পদ্ধতির পিআর, নানান পদ্ধতি। এটা আমি উড়িয়ে দিচ্ছি না, অবশ্যই আপনি পিআরও লাগতে পারে আপনার,
করবেন সেটা সময়ের, আপনি 3 মাস পরে 6 মাস পরে ইলেকশন প্রয়োজন, এখনই আপনার ইলেকশন প্রয়োজন। আপনি বলছেন এখন ডিসেম্বর, আমি মনে করছি আরো 6 মাস আগে আবার প্রয়োজন ছিল। এখন আপনি নানান ধরনের নিত্য নতুন দাবি তৈরি করে নির্বাচনকে কার্যত কৌশলে প্রতিবন্ধক তৈরি করছেন এবং আত্মবিনাশী কাজ করছেন দিন শেষে, ভয়ঙ্কর আত্মবিনাশী। এবং এই নির্বাচনটা আমি মনে করি আরো 6 মাস আগে যদি হয়ে যেত, 6 মাসের মাথায় এই যে আওয়ামী লীগদের ঠুসঠাস ফুসফাস এবং তার মিত্র শক্তির যে তৎপরতা, এই তৎপরতা হালে পানি পাইতো না। কার্যত একটা দুর্বল সরকার, ভয়ানক দুর্বল সরকার। এই দুর্বল সরকার দিন যত যাবে তত তারা দুর্বলতর হবে, তত তাদের ইলেকশন করবার সক্ষমতা কমে যাবে। এটা বাস্তবতা। এবং ওরা বলবে সাইরে দেবা কাইন দেবাসি, আমি এর মধ্যে নাই। যদি বলে তখন আপনি কি করবেন? আপনি চিন্তা করে দেখেছেন একবার? আপনি রাজনৈতিক বিভাজন, বিদ্বেষ, কত চরিত্র হনন, কত করবেন? কেন করবেন? কার কারণে করবেন? এটা আপনি আত্মবিনাশী কাজ করেছেন। হ্যাঁ, এটা যদি হয় যে রাজনৈতিক পত্রিকায় দেখেছিলাম, এবং কালকে একজন আমাকে বিহাইন্ড দ্য সিন স্বীকার করেছে, জামাতে ইসলামের অন্য একজন, যে ভাই তাহলে ভাগবাটোয়ারা করে দেন না কেন ঠিক মতো, কে কি নিবেন, কে কি পাবেন। হ্যাঁ, এটা যদি হয় এটা খুব দুর্ভাগ্যজনক হয়ে যাবে। ভাই ফিরবো সেই ক্ষেত্রে একদম বিচার বা সংস্কার কোন পর্যায়ে নির্বাচনের আগে দেখতে চান বা কোন পর্যায়ে চান কিনা আমি একটু সেটি জানতে চাইবো। তার আগে আবার রেজাউল ভাইয়ের কাছে যাচ্ছি। বিচার আগে করা এটি বা অন্য যে কথা বলা আপনি শুনেছেন যে এটি কার্যত নির্বাচনকে প্রতিবন্ধকতা তৈরি, এটি বাউল ভাই মনে করছেন? ধন্যবাদ। না, এখানে কোনোটার প্রতিবন্ধকতা না। বাউল ভাই কিন্তু যে বক্তব্যটা দিয়েছেন এগুলো কোনোটাই কিন্তু নির্বাচনের প্রতিবন্ধকতা না, এগুলো সমান্তরাল গতিতে চলছে এবং চলতে পারে। প্রথম আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে প্রধান নির্বাচন কমিশনার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি তার জুলাই ঘোষণার মধ্যে এবং তার সর্বত্র বক্তব্য তিনি 3টে কথা বলেছেন, যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও তাই। কিন্তু এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের ব্যাপারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে বিএনপি। কারণ এখনো এটা আইনি ভিত্তি, কিন্তু একমাত্র প্রতিবন্ধকতাকারী দল হচ্ছে বিএনপি। ওনারা এতগুলো রক্তের সাথে এতজন মানুষের শাহাদাত, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন, নির্বাচন, সব, সেখানে একটা ব্যাপারে আসলে বিএনপির না, সেটি হচ্ছে এটাকে লিগ্যাল ফ্রেমে ওয়ার্কের মধ্যে আনতে চাচ্ছেন। ওনারা বলেন যে ইলেকশন হওয়ার পরে ওনারা এটা দিয়ে দেবেন। কেন? যদি সৎ উদ্দেশ্যই থাকে তাহলে সেটা এখন হইতে সমস্যা কি? আমি একটু আগে বলেছি যে ইউনূস সরকারের নাম কি, এটা কিন্তু কোনো সাংবিধানিক সরকার নয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের একটি মতামত নিয়ে গঠিত সরকার। কিন্তু আপনি একদিকে ওখান থেকে মতামত নেবেন, আবার আরেক দিকে বলবেন যে এই সরকারের অধীনেই, এখন এই সংবিধানের অধীনে নেব। কোথায় সংবিধান? পৃথিবীর ফ্রান্স বলেন, পৃথিবীর সাউথ আফ্রিকা বলেন, বিভিন্ন জায়গায় যে রেগুলেশন হয়েছে, সেই আপনার রেগুলেশন, সেখানে ট্রুথ কমিশন, যেটা আমাদের এখানে ঐক্যমত, তাহলে ঐক্যমত কমিশনে এত আলোচনার পরে সেখানে স্বাক্ষর হতে অসুবিধা কি? আর যদি সেটি আইনি ভিত্তি দিতে হয়, লিগ্যাল ফ্রেমে আনতে হয়, তাহলে সে গণভোটের অসুবিধা কি? এখন আপনি প্রশ্ন তুলবেন গণভোটের বিধান নাই, কেয়ারটেকার সরকার রিস্টোর্ড হচ্ছে সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেখানে তো আপনার গণভোট তার সাথে আছে, আপনি সেটাকে প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারেন। সুতরাং আপনি শুধু নির্বাচন বলবেন, আর নির্বাচনকে কিভাবে করবেন, এটা কি সেই খুনি ফ্যাসিবাদীর রাষ্ট্রের যে জায়গায় জায়গায় ফ্যাসিবাদীরা বসে আছে সেই ফাঁদের একটি নির্বাচন, নাকি জুলাই বিপ্লব পরবর্তী নতুন গণ অভ্যুত্থানের এই বাংলাদেশের নির্বাচন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমরা বরাবরই আমরা নির্বাচনে, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, নির্বাচনে আমাদের ভূমিকা ছিল, এই আন্দোলনে ছিল, কিন্তু আমরা সেটা সংখ্যাধিক্যের কাতারে নিয়ে যেতে চাই না। আমরা মনে করি যারা স্যাক্রিফাইস করেছে তারা আমরা সবাই মিলে একাকার হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছিলাম, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই দিকে যেতে হবে। আমি একটু আগে এর আগের আলোচনায় বলেছিলাম, সেটি হচ্ছে ভীত সন্ত্রস্ত অবস্থাটা কে তৈরি করেছে নির্বাচনের ব্যাপার। এই যে বলা হচ্ছে যে অমুককে চাই না তমুককে চাই, এটা কে বলছে? এটা এদেশের মানুষ বলছে যে শেখ হাসিনা মার্কা আরেকটা ইলেকশন আমরা চাই না। কারণ আপনি শুধুই নির্বাচনের মাধ্যমে, তাহলে আজকে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবীরা, তাদের কি হবে? আপনি অমুক দল, নতুন দল, তারা সরকারি দল, তারা অমুক অমুক অপরাধ করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এখানে এই যেই কয়জন একটা দল করেছে, তারাই কি বিপ্লবের শুধু স্টেক হোল্ডার? না, আমার সন্তান, আমার ভাই, আমার পরিবারের লোক, তারাও তো আছে।
সুতরাং আপনাকে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে এনে আপনাকে তার মানে এই নয় যে এটা করতে গিয়ে নির্বাচন ফেব্রুয়ারি না, বরং ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্ভব, কিন্তু ওনাদেরকে এটা বলতে হবে যে না আমরা এগুলোকে এই ভিত্তির মধ্যে নিয়ে আসতে চাই। জি বাউল ভাই, সেটি তো কথা শুনলেন। বিপ্লবীদের কি হবে? বিপ্লবের মধ্যে নিশ্চয়ই বিএনপিও বাদ না। 17 বছরে তারাও অভ্যুত্থানের কাজ করেছে, জামাতও করেছে। জুলাইয়ে সনদের প্রতিবন্ধকারী দল বিএনপি লিগ্যাল ফ্রেম দেয়ার ব্যাপারে আমি বলি একটা কথা, যে ওই যে বলে আমি বলি গণতন্ত্র চাই, আপনি বলেন গণতন্ত্র চাই, হাসিনাও গণতন্ত্র চায়, সবকিছুই চায়, কিন্তু গণতন্ত্রকে আমি কই যাব গেরা ফলে বইরা। তা আপনি এত কিছু বলছেন, সৎ উদ্দেশ্যের কথা বলছেন, একটা কথা বলি, আর আপনি বারবার বলছেন ফ্যাসিস্ট, হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে যাব আমি, হ্যাঁ যারা ক্ষমতায় যাবে। আপনি যদি ক্ষমতায় যান আপনি হবেন এটা আমি মনে করি না। আপনি আত্মবিশ্বাস রাখেন যে আপনি ক্ষমতায় যাবেন, আপনাকে মানুষ পছন্দ করে, আপনাকে মানুষ ভোট দিবে, এবং আপনি হবেন না। ওই সংসদের জায়গাটার প্রতি রেসপেক্ট রাখবেন। বিএনপি এর আগে অনেকবার ক্ষমতায় গেছে, বিএনপি কখনো ফ্যাসিস্ট হয়ে যায় নাই, ব্যর্থ হয়েছিল, ভুল ছিল। হাসিনার শাসনের মতো ভোট করে নাই, রাতের বেলায় ভোট করে নাই, দামি আমির ভোট করে নাই জাতীয় নির্বাচনে। আপনি বিচ্ছিন্নভাবে দু একটা উপনির্বাচনের কথা বলতে পারেন, অবশ্যই ব্যর্থ হয়েছিল, সব শাসনের ব্যর্থ আছে। যেখানে পৃথিবীর সর্বোৎকৃষ্ট গণতন্ত্র হাজারবার সংস্কার করে তারা করছে, সেখানেও ব্যর্থ আছে। আমেরিকায় আছে, ইউরোপে আছে, সব জায়গায় আছে। সব আপনি আইন করে বন্ধ করতে পারেন। আইন কি শোনেন, আপনি কি মনে করেন এই যে সদুদ্দেশ্যের কথা বলে আমার ভাইয়েরা, এগুলো বাদ? কেন বাদ? কোন সংবিধান, কোন আইন হতে পারে না লিখিত পুস্তক। আপনি যেভাবেই বলেন সব কিছু ছুঁড়ে ফেলে যায়। বাংলাদেশের সংবিধানে কি আসিল রাতের বেলায় ভোট করা যায়? আসিল? বলেন আপনি কিসের আইন করবেন? আপনার নৈতিক সংস্কার লাগবে, জাতির কাছে আপনার দায়বদ্ধতা লাগবে। সেই জায়গাটা আছে কিনা আপনি সেটা চিন্তা না করে আপনি খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন, এটা লাগবে ওইটা লাগবে, মেলায় যা বাচ্চার মতো। এই যে নির্বাচনকে আগে একটা অবস্থা দেখতাম, নির্বাচন হতে পারবে না। কিসের নির্বাচন? বিচার হইতে হবে, ফাঁসি হইতে হবে, এইটা হইতে হবে, ওইটা হইতে হবে। এটা বলার রাইট আপনার আছে? আপনি তো অন্যায় কথা বলছেন, বেআইনি কথা বলছেন, বিচারহীনতার মতো কথা বলছেন। আপনি ন্যায় বিচারের কথা বলতেই পারেন। শোনেন আমি কেন বলছি এখন আর বলে না, কারণ মানুষ নির্বাচন চায়। তাদের এই এখন কৌশলে বলে হ্যাঁ নির্বাচন আমরাও চাই, কিন্তু এটাও চাই, এটাও চাই, এটাও চাই। বাংলাদেশের একজন শহীদের মাথায় কি পিয়ারের কথা ছিল? বাংলাদেশের একজন শহীদকে জুলাই সনদের কথা কখনো বলেছে? তারা বলেছে নির্দলীয় একটা কেয়ারটেকার সরকারের অধীনে আমার ভোট আমি দেবো, 5 বছর পরে দেবো। এখন আপনি শহীদের স্বপ্ন ছিল এটা, কে শহীদের স্বপ্ন কতটুকু বাস্তব? কতজন শহীদ আপনার ছিল আর কতজন শহীদ আমার? কার কি আকাঙ্ক্ষা? এটা আপনি কি বলছেন? গণতান্ত্রিক একবার বলবেন না সব শহীদের থাওলাদার আপনি না। যে শহীদের আকাঙ্ক্ষা, আহারে শহীদের জন্য কি দরদ, এগুলো মুখে। নির্বাচনকে প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য কৌশলে একজন শহীদ পিয়ারের কথা বলে যায় নাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এর জন্য আত্মাহুতি দিয়েছে। পিয়ারের দাবিতে আত্মাহুতি দেয় নাই। জুলাই সনদের কথা বলে আমি মনে করছি উনি যে সৎ উদ্দেশ্যের কথা বলছে না। বিএনপি 1-1.5 মাসের উপর এনগেজ হয়ে আলোচনা করেছে। প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আমার মনে আছে, যে সমস্ত বিষয় ঐক্যমত্য হবে আমরা একটা চার্টার করে দেব। আপনি ভুলে গেলে চলবে না, কিন্তু আইনি বলেছেন চার্টার করে দেব, সকলেই সিগনেচার করবে। আমি মনে করছি এই যে চার্টার জাতির সামনে, এই যে আলোচনা, এর চাইতে মূল্যবান অন্য কোনো কিছু আছে? কোনো লিখিত পুস্তক হতে পারে না। এটা একটা কথা। দ্বিতীয় কথা, যে আপনি সৎ উদ্দেশ্যের কথা বলছেন, বিএনপি যদি ছলাকলা করতো, বিএনপি যদি অসৎ উদ্দেশ্য থাকতো, আপনি যা কইতেন সব মানি, তারপরে যদি বিএনপি ক্ষমতায় যায় সব ছুঁড়ে ফেলে দিতে পারতো না। আইনি ভিত্তিতে সমস্যাটা কোথায় একটু ক্লিয়ার করবেন। আইনি ভিত্তি আপনি এখন কিভাবে করবেন? আপনি কে করার? গণভোট দিবেন। আপনি কে করার? আরে ভাই জাতীয় নির্বাচন চান না, গণভোট চান না? হ্যাঁ গণভোট দেন। আপনি বলেন আইন নাই, শৃঙ্খলা নাই, দেশে ভোট করার কিছুই নাই, আপনি গণভোট চান। নিজেরটা ভালো করে বুঝেন। আপনি বিপ্লব উত্তর যে বাংলাদেশ, সেখানে গণভোট দিতে অসুবিধা কি আপনার? আপনি জাতীয় নির্বাচন দেন, তারপর আপনি গণভোট চান। আপনি ক্ষমতায় যান, লিগ্যাল ফ্রেমে আসে। আপনি জাতীয় নির্বাচন দিবেন না, খালি বাক চাইবেন। আপনি শুধু একটাই চাচ্ছেন, এইটাই হলো। আমরা মনে করছি সংকটের জায়গাটা হলো আমরা মনে করছি সংকটের জায়গাটা হলো আপনারা ঠিক করে নিয়েছেন যে আপনারাই ক্ষমতা। এটা কিন্তু প্রেসিডেন্টের বিগত দিনের ইয়ে ছিল যে ভোটের দরকার নাই। আচ্ছা, বিএনপির সবচেয়ে বড় সংকটের জায়গা। আমরা আলোচনায় আবার ফিরবো। দেশের মানুষ মনে করছে ক্ষমতা ছাড়াই এরকম, ক্ষমতা পেলে কি না। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে যে আসলে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা,
বাবুল ভাই একটু আগে বলেছেন যে শহীদেরা কি জুলাই সনদের কথা, না, শহীদেরা জুলাই সনদের কথা বলেনি, তারা বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বৈষম্যকে দূর করতে হলে আপনাকে লিগ্যাল ফ্রেমের আওতায় আসতে হবে। আপনি বলবেন যে আইন সব করে না, না, কিছু আইন তো আপনাকে আইন করেই কিন্তু আপনাকে সমাজকে পরিচালিত করতে হবে। কিন্তু হ্যাঁ, এর আগে সবচেয়ে বড়, বাবুল ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে নৈতিকতা, যে মোরালিটি মানুষের অথবা ইথিক্সের জায়গা, এই জায়গার দলগুলো যতক্ষণ পর্যন্ত, এই যে মনে করেন আপনি কাউকে বহিষ্কার করে দিলেন অপরাধ করলে, অথবা আপনি কাউকে ব্যবস্থা নিলেন, এটা কিন্তু কোনো সমাধান না। আপনাকে কিন্তু মোরাল মোটিভেশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং পৃথিবীর কোনো ধর্মে, এবং বিশেষ করে আমাদের ধর্ম মুসলমানদের যেটা, এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে রেকটিফাই করার যে পদ্ধতিটা করেছেন, দেখা গেল যে একজন লোক অপরাধ করেছে, আপনারা জানেন, কিন্তু সেই অপরাধ তার কেউ দেখে নাই, কিন্তু সে প্রকাশ্য দিবে লোকে এসে আল্লাহ রাসূলের কাছে চতুর্দিকে ঘুরতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করছি, আমার কাল কিয়ামতের দিনের জন্য আমাকে কঠিন শাস্তি পেতে হবে, তাহলে আমাকে এটার জন্য দুনিয়ায় শাস্তি দিয়ে আপনি পবিত্র করে দেন। এই যে মানুষের সেলফ সেন্সর, সেলফ মোটিভেশন, এই জায়গাটা কিন্তু আপনাকে মোরালিটির জায়গায় আসতে হবে। কে করবে এই মোটিভেশনটা, কে চালাবে? না, এটা তো অবশ্যই, এটা আপনাকে দলে করতে হবে। আপনি বিচারের কথা বলেছেন, সেই বিচারের আগে প্রক্রিয়ার অংশ হিসাবে মামলা মকদ্দমার বিষয় আছে। আপনি দেখেছেন যে এই জুলাইকে পুঁজি করে কিংবা এই হত্যাগুলোকে, শহীদ হওয়াগুলোকে কেন্দ্র করে কত রকম বাণিজ্য হয়েছে এবং অনেকে ভুক্তভোগীও হয়েছে। তো সেখানে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা কতটুকু যাবে, সেটি নিয়ে কি শঙ্কা থেকে যাচ্ছে না? আপনি দেখুন, আমার কাছে, আমরা তো এটা বাংলাদেশের মধ্যে মনে হয় বাবুল ভাই স্বীকার করবেন, রাষ্ট্র যেটা পারে নাই, কোনো দল করে নাই। আমরা কিন্তু বাংলাদেশের প্রায় এই পর্যন্ত 1100-1200 শহীদকে নিয়ে মানে 3টা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের শহীদদের জীবনী আমরা বের করেছি। সেখানে আমরা গিয়ে পড়তে গিয়ে দেখলাম যে সেখানে যে অন্যের বাড়িতে কাজ করতো, সে মা কিন্তু এখনো সে অবস্থায় আছে। আপনি দেখেন মাঝে মধ্যে কিন্তু বিপ্লবীরা কিন্তু, জুলাই যোদ্ধারা কিন্তু রাস্তায় নেমে আসে, তাদের প্রপার চিকিৎসা হচ্ছে না। সুতরাং এই যে একটা ট্রমাটাইজ এখানে সোসাইটির মধ্যে, আপনাকে সেটা তো অবশ্যই আপনাকে ওন করতে হবে। আপনি যদি সেটা না করেন, বিচার যদি আপনি না করেন, আপনি যদি আজকে এই যে ফ্যাসিবাদ, এটা তো আমাদের দলীয় দায়িত্ব না। আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা বিগত দিনের এখানে বিচারক কোন দলের বিরুদ্ধে কি রায় দিল, সেই বিচারককে পালিয়ে যেতে হলো। পুলিশ প্রশাসন, এখানে র্যাব বলেছে যে না, আমরা আয়নাঘর তৈরি করেছি, তারা স্বীকার করেছে। তারপরে পুলিশ বলেছে তারা গুম খুন এগুলোর সাথে সম্পৃক্ত ছিল। এই যে আমরা ডিএমপি আমাদেরকে নিয়ে মত বিনিময় করেছে, আমি ধন্যবাদ জানাই, ডিএমপি কমিশনার দাঁড়িয়ে বলেছে আমরা কিন্তু দিনের ভোট রাতে করেছিলাম, আমরা সেজন্য আমরা সরি, আমরাই কিন্তু এই অপরাধগুলো করেছিলাম, আমরা কিন্তু এগুলো, আমরা তখন আলোচনায় অংশগ্রহণ করি। সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে আপনারা এই দিকে যারা বসে আছেন, প্রশাসনের লোকেরা, আপনাদেরকে বলতে হবে যে আগামী দিনে আপনাদের মধ্য থেকে বেনজির, আপনাদের মধ্য থেকে হারুন, বিপ্লবরা তৈরি হবে কিনা, মেহেদিরা তৈরি হবে কিনা, আর আমাদেরকে এখানে বলতে হবে আমরা সেই ফ্যাসিবাদী আচরণ করবো কিনা। ধন্যবাদ। সুতরাং সেই জায়গাগুলোকে যদি মিনিমাইজ করতে না পারে, তাহলে এই বিপ্লব উত্তর বাংলাদেশটা আসলে আমরা যে লক্ষ্য, যে প্রত্যাশা, সেটা আমরা পূরণ করব। ধন্যবাদ। আর সেলফ মোটিভেশন অথবা এই বিষয়টি বাবুল ভাই ঘুরে ফিরে এরকম সংশোধনের কথা বলছিলেন, সেখানে একটি সুনির্দিষ্ট আসি, সেটি হচ্ছে যে এই যে জুলাই যোদ্ধাদের নামে নিশ্চয়ই তাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তাদের নামে বা তাদের কথা বলে অনেক সময় আমরা মফ তৈরি করতে দেখেছি। এটি যেমন প্রকাশ্যে আছে, আবার ভার্চুয়াল জগতেও আছে। আবার তাদের বিভিন্ন এই মামলাগুলো দিয়ে চাঁদা করা বা বিভিন্ন অন্য উদ্দেশ্য হাসিলের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। জনগণ এক্ষেত্রে বীতশ্রদ্ধা হয়ে যাবে না সাধারণ জনগণ? হ্যাঁ, হয়েছে। জুলাইয়ের প্রতি ইতিমধ্যেই অনেকে বীতশ্রদ্ধ হয়ে গেছে। জুলাইয়ের চেতনা আপনাকে নিবিড়ভাবে খেয়াল করতে হবে। এবং এই যে রাজনীতিতে খিস্তি করে দেখেন, এই আমার কথার মধ্যে আমার ভাই রেজাউল ভাই কথা বললো, পরে আমি থেমে গেলাম। হ্যাঁ, কারণ মানুষ দেখছে, এটা মানুষ নেয় না আসলে। ইচ্ছা করি আমি থেমে গেলাম আর বললাম না। রেজাউল ভাইয়ের কথার মধ্যে আমি একটাও বলি নাই। যাই হোক, আমরা সবাই আমরা দায়িত্বশীল হবো, আশা করি পজিটিভ থাকতে হবে। রাজনীতি সময়টা ভালো না। হ্যাঁ, এই যে আমরা অবশ্যই বিরোধিতা করব, তারও একটা সৌন্দর্য থাকবে, সমালোচনা করব, তার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে। সকলেরই দায়িত্ববোধ থাকতে হবে। এমন কথা বলবো না যে পশ্চাৎ দেশ দিয়ে ঢুকে, বড় বড় নেতারা বলছে, আবার আমার দলেরও কেউ কেউ বলছে, আবার বলছে হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। দুই দিন পর থেকে শুরু হয়ে গেছে। তারপরে কি দুনিয়ার ইতিহাসে বলে এরকম নজির নাই যে ক্ষমতায় যাওয়ার আগেই নাকি মানুষ আমাদের পতন চায়। যদিও
মানে নির্বাচনও হয় নাই, মানুষের মতামত আমরা নেই বলে দিচ্ছি, জনগণের নামে, সব জনগণের নামে বলে দিচ্ছি। এই তো দুর্ভাগ্যজনক, এই যে রাজনীতি। তারপরে আমার দলেরও কেউ কেউ অতি উৎসাহে বলেছে, কিন্তু আমি আমার দলকে রেসপেক্ট করি এই জন্যে যে আমার দল সতর্ক করেছে, আমার দল ব্যবস্থা নিয়েছে, এগুলোকে উৎসাহিত করে না। অন্য কোনো রাজনৈতিক দলকে আজ পর্যন্ত আমি দেখি না। হ্যাঁ, এমন সব বক্তব্য যে লাগাম ছাড়া বক্তব্য, হাসান মাহমুদের মতো বক্তব্য আমরা দেখেছি। এই দায়িত্বশীলতার জায়গাটা আমাদের খুব সীমিত। আমারও হয়তো আছে, ব্যত্যয় আছে, আরেকজনের আছে। প্রত্যেকেই যদি আমরা এই জায়গাটাকে অ্যাড্রেস করি না, না হলে কিন্তু আলটিমেটলি এই জুলাই টুলাই দিয়ে কোনো লাভ হবে না। একদল হলো ওই মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে 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 তিতা করে 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 পালাই চলে গেছে দেশ ছেড়ে, গোষ্ঠী সুদ্ধা। মাঝে মাঝে আবার আমরা শুধু কিন্তু করতে দেখি, আবার আমরা শুধু জুলাই জুলাই আর জুলাই। আহারে, এগুলো বাদ কিচ্ছু না। ওই যে মেয়েটা বলছে না, জুলাইয়ের অন্যতম যোদ্ধা, যে এগুলো শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ধান্দা, এই বক্তব্য শুধুমাত্র মুখের বুলি, আর কিচ্ছু না। নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা। আপনার ইথিক্যাল জায়গাটা আপনি ঠিক করেন। এই জন্য যেটা বলছে, চমৎকার বলেছে, মোটিভেশন এবং মরালিটি এবং কালচারাল রেগুলেশন, এই জায়গাটাকে আপনি মজবুত করেন। আপনার কোনো আইন কাজে দেবে না, কিচ্ছু আপনি পারবেন না। পারিবারিক শিক্ষা, দলীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, ধান্দাগুলো বন্ধ যারা করবেন, সরকার আছে নিশ্চয়ই, প্রধানতম রাজনৈতিক দলের প্রতিনিধিরা আপনারা আছেন। এই যে জুলাইকে কেন্দ্র করে ধান্দা চান্দা করা হয় কিনা আপনি বলেন, সেটি আপনারা কেন এর বিরুদ্ধে সরব বেশি হচ্ছেন না? আরে ভাই, কি সরব হব? আমার দলেও তো হয়েছে, হয় না, এটা আমরা স্বীকার করছি না। আরো আরেকজন করেছে, এর চেয়ে বেশি করেছে, জুলাইয়ের নামে করেছে। তো আমরাও তো জুলাইয়ের যোদ্ধা। আমাদের চাইতে কে নির্যাতিত? 128 মামলা, কতবার জেলে গেছে ওরা জানে। এখনো আমাদেরকে জেলে যাইতে হয়, রক্ত জড়াইছি। আমার দলের, আমার ডাইনের বাইরের কতজন, আমার তখন কবরেও থাকার বাস্তবতা ছিল, বাইসে তো আছি। আমরা কি জুলাই যোদ্ধা না? আমরা কি চাইছি আমরা জানি না? আপনি একা বললে তো হবে না। আপনি সব জুলাই যোদ্ধার দায়িত্ব আপনি একা নিতে পারেন না, যে জুলাই যোদ্ধারা এটা করেছে। আর জুলাইয়ের নামে এই জুলাইকে এই যে মানে ফেরি করা, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আমি আমার ইথিক্যাল জায়গায় থাকবো, আমি আমার অবস্থানে থাকলাম কি থাকলাম না, আর দিন শেষে মানুষ কি চায় সেটার দায়িত্ব সব কেন আমি নিচ্ছি? আপনি বরং নির্বাচনকে ফেস করেন, নির্বাচনটাকে দয়া করে প্রতিবন্ধকতা তৈরি করেন না। এটা যদি করেন, আপনি জেনে বা বুঝে না বুঝে ইচ্ছা করে আওয়ামী লীগকে স্পেস তৈরি করে দিচ্ছেন। কিন্তু দাবিগুলো আমি বলি, দাবির বিষয় বলি, বাংলাদেশের ইতিহাসে জন্মের পরে দুনিয়ার ইতিহাসে এটা একটা ম্যাগনা কার্টা হয়ে থাকবে। এবারের যে সংস্কার, দুনিয়ার রাজনীতির ইতিহাসে এতগুলা রাজনীতি, আমি বলি এতগুলা রাজনৈতিক দল এতদিন একটা কমিশন করে এনগেজ হয়ে বিএনপির মতো জায়গায় থেকে, আপনার আগে, 3 বছর আগে আমি বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আমি তৈরি করবো। 2 টার্মের বেশি যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না, তাদের তো এটা মাথায় নাই। 2 টার্মের বেশি আমি প্রধানমন্ত্রী হব না বলেছি তো আমি। ইজ ইট এ ম্যাটার অফ জোক? 70 অনুচ্ছেদ আমি উন্মুক্ত করে দিয়েছি। ইজ ইট এ ম্যাটার অফ জোক? যারা, আপনি তো যাবেন না ক্ষমতায়, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তাই করেন না যে আপনি ক্ষমতায় যাবেন। একটা ভঙ্গুর শাসন ব্যবস্থা আপনি তৈরি করতে চান, এমন সব দাবি তৈরি করা হচ্ছে। কয়েকদিন পরে দাবি উঠবে যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই, ওই দিকেই চলে যাচ্ছে। জাস্ট অবাস্তব কল্পকাহিনী। অনেক ধন্যবাদ। এবং তত্ত্ব কথা, বাম কমিউনিস্ট পার্টিদের মধ্যে তাত্ত্বিক আলোচনা, প্র্যাকটিক্যাল ফিল্ড, মানুষ যার জন্য প্রস্তুত না, যেটা চায় না, আপনি সেটা মানুষের কথা বলে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরবো হয়তো ছোট্ট সময়ের জন্য, একদমই 1-2 মিনিটের জন্য। রেজাউল ভাই, যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, অসংখ্য শহীদ, ন্যায় বিচার নিশ্চিতের জন্য আন্দোলন করেছিল, সেটি দেখেছেন যে সেই শহীদদের নিয়েই ব্যবসা হচ্ছে, অনেকেই ভুক্তভোগী হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যারা ভুক্তভোগী হচ্ছে তাদের জন্য কি বলা, আর যারা এটিকে কেন্দ্র করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কি বলবেন? ধন্যবাদ। এখানে এই জুলাইয়ের নামে তো অনেক কিছু হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে। আমি খুব উত্তরের একটা ঘটনা বলি, যিনি আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে আমির জামাতের সাথে আসামি 13 সালে, তাকে কিন্তু আপনার বাড্ডা থানায় আবার মামলা দেয়া হয়েছে হচ্ছে এখানে হত্যাকাণ্ড হিসেবে। সে বলছে ভাই আমি আসলে কি। তো সুতরাং এটা হচ্ছে, এটা অনেক জায়গায়, এই সমস্ত জায়গায়। এবং অন্য যারা বিগত ফেসিবাদী লড়াইয়ে ছিল, মামলা ছিল, তাদেরকে বিভিন্ন দলে কিন্তু অ্যাকোমোডেট করা হচ্ছে, এগুলোরও রিপোর্ট আছে। সুতরাং আমরা, বাবুল ভাই যেটা বলেছেন, আমি এই জায়গা থেকে শুরু করতে চাই যে সহনশীলতার রাজনীতি, না সহনশীলতার রাজনীতি, আমাদের ঐক্যের রাজনীতি, আসলে এটাই আমাদেরকে করতে হবে। কিন্তু এটা শুধুমাত্র কথায় আর স্লোগানে থাকলে হবে না। আর বাবুল ভাই একটা কথা বলতেছেন যে এই যে কেউ তো রাষ্ট্র নিয়ে অথবা ক্ষমতায় যাবেন এটা ভাবতেই পারেন, এটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা। আমি মনে করি কেউ খুব ছোট্ট একটা দল
নির্বাচনের এই গণতান্ত্রিক ধারায়, সেটা বলার অবশ্যই রাইট রাখে যে আমি ক্ষমতায় যাব। এবং বিএনপি অথবা বড় দল যারা নিজেদেরকে দাবি করে, তারাও কোনোদিন ক্ষমতা থেকে বিচ্যুত হতে পারেন, জনগণ করতে পারে, এই বিশ্বাসটা থাকে। বাবুল ভাই বোধহয় বলছে যে প্রত্যেকের ভাবা উচিত যে আমিও ক্ষমতায় যাব। অবশ্যই সেই প্রতিযোগিতায় থাকতে হবে। সেই জায়গা থেকে আমি ধরিনি, মনে করেন বাবুল ভাইয়ের দল ক্ষমতায় আসলো না, ঐক্য করে অন্যরা মিলে আসলো, সেদিন কিন্তু এই বাবুল ভাই বলবে যে আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তিটা দরকার ছিল। সুতরাং আমরা প্রত্যেককে নিজের জায়গা থেকে ভেবে, আমি ওই কথা থেকে এগিয়ে যেতে চাই। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যেরকম নির্যাতিত হয়েছিলাম, ঐক্যের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে উদারতা সহনশীলতার ভিত্তিতে এগিয়ে যেতে। অনেক ধন্যবাদ বাবুল ভাই, 1 মিনিটের। হ্যাঁ, অসুবিধা নাই, কথা শেষ হয়ে গেছে। আমি ওই যে রেজাউল ভাই যেটা বলেছে, এটা আমি ওই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি। আপনি যেটা বলেছেন যে প্রত্যেকেরই চিন্তা করা উচিত আমি ক্ষমতায় যাব, জামাত ইসলামের করা উচিত, এনসিপির ওই টার্গেটই রাখা উচিত, আপনারা ক্ষমতায় গেলে ভরসা রাখা উচিত। না না না, এবং বারবার বলা হয়েছে বিএনপি বদল, বিএনপি তো ক্ষমতায় যাবে। আমি ওটা নিশ্চিত করে বলি না, আমার পার্টির চেয়ারম্যানও বলে না, মানুষ ভোট দিলে আমরা যাব, নচেত না। আর বাংলাদেশে শেষ কথা বলে দেই, ওইভাবে রাতের ভোট করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের রাজনীতি কেয়ারটেকারের যে প্রভিশন তৈরি হচ্ছে, যেই প্রক্রিয়া, গঠন প্রক্রিয়া তৈরি হচ্ছে, কোনো রাজনৈতিক দল, কোনো সরকার সেখানে প্রভাব বিস্তার করার সুযোগ নাই। ওই জায়গাটা আপনি এনশিওর করেন, বাংলাদেশের সমস্ত সংস্কার মানুষ করে দিবে, আপনার আমার প্রয়োজন নাই, রাজনৈতিক দলই করে দিবে। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজাউল করিম আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সকল দলের মধ্যে মতভেদ কিংবা মত থাকবে, কিন্তু সবার আগে দেশ, এবং সেই দেশটাকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।